গতি অধ্যায়ের লেকচার 1-এ আজকে আমরা প্রথমে আলোচনা করব গতি ও স্থিতি নিয়ে। সময়ের সাথে যদি কোনো কিছুর অবস্থান পরিবর্তন না হয় তাহলে সেটি স্থির, আর যদি অবস্থানে পরিবর্তন হয় তাহলে সেটি গতিশীল। এখন আমরা যে অবস্থানটা ধরব সেটা কিসের সাপেক্ষে ধরব? আমাদেরকে একটা বস্তু স্থির নাকি গতিশীল সেটা জানার জন্য অবশ্যই একটা নির্দিষ্ট বিন্দু অথবা প্রসঙ্গ বিন্দু নির্ধারণ করতে হবে। যেমন যদি আমরা ধরি যে এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট একটা বিন্দু এবং এখানে একটা বস্তু আছে। যদি একটা সময় পর অর্থাৎ টি সময় পরে যদি এই বিন্দু থেকে এই বস্তুটা এই অবস্থান থেকে এরকম কোনো একটা অবস্থানে চলে আসে, অর্থাৎ অবস্থানের যদি পরিবর্তন হয় তাহলে এটা হচ্ছে গতিশীল। আর যদি একটা নির্দিষ্ট সময় পরেও এই প্রসঙ্গ বিন্দু বা নির্দিষ্ট বিন্দুর থেকে নির্দিষ্ট স্থানেই বস্তুটা স্থির থাকে তাহলে সেটা হবে স্থিতিশীল। অর্থাৎ এই বস্তুর যে অবস্থানটা আমরা পর্যালোচনা করব সেটা অবশ্যই একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে, সেই বিন্দুটাকে বলা হয় প্রসঙ্গ বিন্দু। এখন আমরা দেখব বিভিন্ন প্রকার গতি। প্রথমে আমাদের আসে সরলরৈখিক গতি। এটা গতির সবচেয়ে সহজ একটা উদাহরণ। কোনো কিছু যদি সরলরেখার উপর চলাচল করে তাহলে তার গতিটি হচ্ছে সরলরৈখিক গতি। এখন এটা দুই রকম হতে পারে। যেমন ধরি এটা একটা সরলরেখা, একটা ভূমি, তো এখানে একটা বস্তু আছে। এই বস্তুটা যদি আমরা পিছন থেকে ধাক্কা দিয়ে এই বরাবর চলতে থাকে তাহলে এইটা হবে একটা সরলরৈখিক গতি, অথবা বস্তুটাকে আমরা এই দিক থেকে সুতা দিয়ে বেঁধেও এই সরলরেখা বরাবর যদি নিয়ে যেতে পারি তাহলে এটা হবে সরলরৈখিক গতির একটা উদাহরণ। কিংবা আমরা যদি একটা বস্তুকে উপর থেকে যদি এইভাবে ফেলে দিই তাহলে বস্তুটা নিচে যে মুক্তভাবে পড়তে থাকবে, এটাও হবে এক প্রকার সরলরৈখিক গতি। বস্তুটাকে অবশ্যই সোজা ভূমিতে পতিত হতে হবে। এরপরে ঘূর্ণন গতি। যদি একটা বস্তু নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব থেকে বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে তার গতিকে বলে ঘূর্ণন গতি। এর কিছু উদাহরণ আছে: বৈদ্যুতিক পাখা, ঘড়ির কাঁটা, আকাশের চাঁদ। যেমন একটা পাখা, বৈদ্যুতিক পাখা এই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কিন্তু তিনটা সমান পাখা সমদূরত্বে ঘুরতে থাকে। এবং আমরা যদি একটা ঘড়ির কাঁটার ক্ষেত্রেও দেখি, এইরকম কাঁটাগুলো কিন্তু একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে ঘুরতে থাকে। এবং এটা যদি আমাদের পৃথিবী হয় এবং আকাশে যে চাঁদ, এই পৃথিবী কেন্দ্র করে কিন্তু এরকম একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে এবং সমদূরত্বে। এইরকম যে গতিগুলো আছে সেগুলো হচ্ছে ঘূর্ণন গতির উদাহরণ। তারপরে চলন গতি। যদি কোনো কিছু এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময় একই দিকে যেতে থাকে তাহলে সেটা হচ্ছে চলন গতি। যেমন গাড়ির গতি। যদি একটা গাড়ি এরকমভাবে চলতে থাকে সামনের দিকে তাহলে কিন্তু গাড়িটা একটা নির্দিষ্ট সময়ে একই দিকে যাবে এবং গাড়ির সকল কণা কিন্তু একই সময় একই দিকে চলতে থাকবে। তো এই ধরনের গতিকে বলা হয় চলন গতি। এটার জন্য আসলে মানে একই দিকে চলাটা খুব গুরুত্বপূর্ণ। যেমন আমরা যদি দেখি যে এরকমভাবে যদি বস্তুগুলা চলে, দেখা যাচ্ছে উপরের দিকে, এগুলোকে যদি আমরা এক একটা উড়োজাহাজ মনে করি, তো আকাশে যদি এরকমভাবে চলে একই দিকে তাহলে কিন্তু এটা আমরা চলন গতি বলতে পারবো। কিন্তু যদি দেখা যাচ্ছে যে গতিগুলো এমন হয়, আঁকাবাঁকা পথে হয়, তাহলে কিন্তু এটাকে আমরা চলন গতির উদাহরণ হিসাবে গণ্য করতে পারি না। পর্যায়বৃত্ত গতি। নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে।
যে সময় পরপর পুনরাবৃত্তি হয় তাকে ওই গতির পর্যায়কাল বলে। একটা নির্দিষ্ট বিন্দু যদি এইরকমভাবে একই দিক থেকে যদি একই সময় পর পর এই বিন্দুটাকে অতিক্রম করে, অর্থাৎ পুনরাবৃত্তি ঘটে, তাহলে এটা হবে পর্যায়বৃত্ত গতি। আর যে সময় পর পর এই পুরো পথটা ঘুরে আবার এই বিন্দুর কাছে আসবে, অর্থাৎ পুনরাবৃত্তি হবে, সেটা হবে পর্যায়কাল। এখন এই গতিটা বৃত্তাকার, উপবৃত্তাকার, সরলরৈখিক হতে পারে। বৃত্তাকার গতির যে উদাহরণ, এটা হতে পারে আমাদের যে বৈদ্যুতিক পাখার গতিটা আমাদের হচ্ছে বৃত্তাকার গতি বলা যায়। আর উপবৃত্তাকার হচ্ছে সূর্যকে কেন্দ্র করে যে বিভিন্ন গ্রহগুলো উপবৃত্তাকার পথে ঘুরতে থাকে, অর্থাৎ আমাদের পৃথিবীটাও একটা গ্রহ। এই গ্রহটা এই সূর্যকে কেন্দ্র করে যদি এরকম একটা উপবৃত্তাকার পথে ঘুরতে থাকে, তাহলে সেটাও কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর এই নির্দিষ্ট পথ দিয়েই কিন্তু একই দিক থেকে অতিক্রম করে। আবার সরলরৈখিক হতে পারে কিভাবে? ধরি এইটা হচ্ছে আমাদের একটা ছাদ, এখান থেকে আমাদের একটা স্প্রিং এবং স্প্রিংয়ের শেষ প্রান্তে একটা বস্তু ঝোলানো আছে। এইটাকে যদি আমরা এই দিকে টেনে ছেড়ে দিই, তাহলে কিন্তু এইটা এই দিক এবং এই দিকে দুলতে থাকবে। এটাও কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর এই একটা নির্দিষ্ট পথ অতিক্রম করবে। আর যেই বিন্দু থেকে আমরা টেনে ছেড়ে দিব, এটাই হবে কিন্তু সেই নির্দিষ্ট বিন্দু। বস্তুটা এই দিকে যাবে একবার, এই দিকে যাবে, কিন্তু এই বিন্দুটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর সে অতিক্রম করবে। তো এটা হচ্ছে একটা পর্যায়বৃত্ত গতির উদাহরণ। এরপরে আসি সরল স্পন্দন গতি। একটি নির্দিষ্ট বিন্দুর দুই পাশে বস্তু স্পন্দিত হয়, এটা কিন্তু এক ধরনের বিশেষ পর্যায়বৃত্ত গতির উদাহরণ। কেমন? ধরি একটা পথ, এখানে একটা নির্দিষ্ট বিন্দু আছে, তো আমাদের এই গতিটা কেমন হয়? যে এর দুই পাশে স্পন্দিত হয়, অর্থাৎ এই পাশে আসে, এই পাশ থেকে আবার বস্তুটা বিপরীত পাশেও যায়। এই ধরনের গতি হচ্ছে সরল স্পন্দন গতি। এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর এই যে একটা বিন্দু আমরা ধরছি, এটাকে বলা হয় সাম্যবিন্দু। এই সাম্যবিন্দুকে কিন্তু অতিক্রম করে, যার কারণে কিন্তু এটাকে একটা চমকপ্রদ পর্যায়বৃত্ত গতির উদাহরণ ধরা হয়। তো এই গতির উদাহরণটা আমরা আরও স্পষ্টভাবে বুঝতে পারবো যখন আমরা দোলনায় দোল খাওয়ার উদাহরণটা দেখব। এই দোলনাটাকে এখান থেকে কেউ যদি ছেড়ে দেয়, তাহলে এটা এই যে মাঝের একটা যে অবস্থান, এটাকে আমরা সাম্যবিন্দু ধরব। এই সাম্যবিন্দু অতিক্রম করে এখান থেকে যত দূর থেকে ছেড়ে দেওয়া হয়েছে, ঠিক এখানেও অত দূর পর্যন্ত এই দোলনাটা আসবে, এবং এখানে কিন্তু এর যে গতি সেটা ছিল 0, এবং এটা যখন আবার এই অবস্থানে আসবে তখনও কিন্তু এর গতি হয়ে যাবে 0। আর এই যে সাম্যবিন্দু আমরা যেটা বলছি, যখন দোলনাটা এই মাঝামাঝি বরাবর সাম্যবিন্দুতে আসবে, তখন এর গতি হবে সর্বোচ্চ। এবং এটা কিন্তু দেখো একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করবে নির্দিষ্ট সময় পর পর, এজন্যই কিন্তু এটাকে পর্যায়বৃত্ত গতিও বলা হচ্ছে। আর এটা যেহেতু এই নির্দিষ্ট বিন্দুর একবার এই দিকে যাবে এবং আরেকবার এই বিপরীত দিকে যাবে একই পথে, অর্থাৎ এদিক ওদিক যাবে, সেহেতু এটাকে সরল স্পন্দন গতি বলা হচ্ছে। এটা স্প্রিংয়ের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। যেমন আমরা যে স্প্রিংটা এঁকেছি, এই স্প্রিংটা কিন্তু আমরা যদি টেনে ছেড়ে দিই, তাহলে স্প্রিংটা একবার এদিকে তুলবে, একবার এদিকে যাবে। তো এটা হচ্ছে এক ধরনের সরল স্পন্দন গতির উদাহরণ।